জ্ঞানপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে শঙ্কর দাস নামের একটা কাঠুরে নিজের স্ত্রী গীতার সাথে থাকত। শঙ্কর দাসের বয়স অনেক হয়ে গেছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। সেই জন্যে ও একাই নদীর কিনারায় জঙ্গল থেকে লাকড়ি কেটে নিয়ে আসতো। লাকড়ি বিক্রি করে শঙ্কর দাস কিছু টাকা পয়সা পেত। সেই টাকা দিয়েই সে সংসার চালাতো। নদীতে অনেকগুলো জেলেরা মাছ ধরতে আসতো। একদিন শঙ্কর দাস দেখতে পায় যে জেলেরা নিজের জালে একটা জলপরীকে বন্দি করে রেখেছে। আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের মতোই একটা মানুষ, শুধু অন্তর একটাই যে পায়ের জায়গায় আমার লেজ আছে। আরে আমরা তোমাকে ছাড়বো না, তোমাকে বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা পেয়ে যাব। জেলেরা জলপরীর মাথায় লাঠি মেরে তাকে অজ্ঞান করে দেয়, আর জলপরীকে জালেই রেখে খাবার খেতে চলে যায়। শঙ্কর দাস এই সব কিছু দেখছিল। শঙ্কর দাস জলপরীর ওপরে দয়া দেখায়। সে চুরি করে জলপরীর কাছে যায় আর জলপরীর মুখে জলের ছেটা মেরে দেয়। জ্ঞান ফিরে আসতেই জলপরী চিৎকার শুরু করে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। আমি জেলে নই, আমার নাম হলো শঙ্কর দাস। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। শঙ্কর দাস কোড়াল দিয়ে জাল কেটে দেয়। আমি আপনার এই উপকার কখনো ভুলবো না। আরে এতে উপকারের আবার কি আছে? আমি তো শুধু মনুষ্যত্বের কারণেই তোমাকে সাহায্য করেছি। এইটুকু বলার পর শঙ্কর দাস নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে ফেরার পর শঙ্কর দাস দেখতে পায় যে তার স্ত্রী চোখে জল নিয়ে বসে আছে, আর সে খাবারও বানায়নি। কি হয়েছে গীতা? আজকে তোমার মন খারাপ কেন? প্রতিদিন তো তুমি আমার জন্য রান্না করে একেবারে তৈরি করে রাখো খাবার। আজকে তো তুমি উনুনটাও জ্বালাওনি দেখছি। বাড়িতে শস্যের একটা দানাও নেই। আর আজ প্রধান মশাই গ্রামে সবাইকে ঘোষণা করে দিয়েছেন যে আজকের পর কেউ জঙ্গল থেকে লাকড়ি কেটে আনবে না। কি সরকার নির্দেশ দিয়েছে কাঠ কাটা যাবে না? হ্যাঁ, সেই জন্যই কাটছি আমি। আমাদের কাছে তো লাকড়ি কেটে বিক্রি করা ছাড়া আর আয়ের কোনো সাধনও নেই। এখন আমাদের কি হবে গো? আমাদের তো কোনো ছেলেও নেই যে শহরে গিয়ে কাজ করে আসবে। আরে চিন্তা করো না, একটা দরজা বন্ধ হয়ে গেলে অন্য দরজা খুলে যায়। ঈশ্বর আমাদের সাহায্য অবশ্যই করবেন। আজকে কাঠ বিক্রি করে 100 টাকা পেয়েছি। চলো ধাবায় গিয়ে আমরা খাবার খেয়ে নিই। আমি খুব ক্লান্ত এখন। বাজারে গিয়ে তরি তরকারি আনার আর ইচ্ছে নেই আমার। তার উপর আবার আমার খুব জোরে খিদেও পেয়েছে। শঙ্কর দাস আর গীতা ধাবায় খাবার খেতে যায়। গ্রামে একটাই ধাবা ছিল, যেটা সেরা আর হাতি নামের দুজন ভাই চালাতো। সেরা ভাই, আমাদের জন্য 2টো সাদা থালি লাগিয়ে দাও না। হ্যাঁ দিচ্ছে, কিন্তু আধ ঘন্টা অপেক্ষা করতে হবে, মনে রেখো। অর্ধেক ঘন্টা কেটে যায়, কিন্তু থালি এখনো আসে না। সেরা ভাই, এখনো পর্যন্ত আমাদের থালিটা আমরা পেলাম না। আরে বারবার তুমি মাথা খারাপ করছো কেন? দেখছো তো এত ভিড় রয়েছে। কিন্তু তুমিই তো বলেছিলে যে 30 মিনিট পরে খাবার দিয়ে দেবে। এখন আমরা কখনো এই ধাবায় খাবার খেতে আসবো না। গীতা বাড়িতে পৌঁছে শঙ্কর দাসকে বলে, আমাদের গ্রামে একটাই ধাবা আছে, তাতে কত ভিড় থাকে আর খাবারও ভালো থাকে না। কেননা আমরা দুজন মিলে একটা ধাবা খুলে দিই। যদি আমাদের ধাবা ভালো চলে তাহলে আমাদের ভালো রোজগার শুরু হয়ে যাবে। এই কথাটা তো আমার মাথাতেও এসেছিল। আমি আমার সোনার চুড়ি বন্ধক রেখে দেব, তখন তো ভাড়ার ব্যবস্থা ভালো করেই হয়ে যাবে না? শঙ্কর দাস আর গীতা সেরা আর হাতির ধাবার একদম সামনেই একটা দোকান ভাড়াতে নিয়ে নেয় আর নিজের ধাবা শুরু করে দেয়। শঙ্কর দাস দাদা, কত করে প্লেট গো? মাত্র 50 টাকা। আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার লাগিয়ে দিচ্ছি। শঙ্কর দাস আর গীতার প্রেম ভরা ব্যবহার আর সুস্বাদু খাবারের কারণে তাদের ধাবায় আস্তে আস্তে লোকেদের সংখ্যা বাড়তে শুরু করে। অন্যদিকে সেরা আর হাতির ধাবা খালি হয়ে যাচ্ছিল। কিছুদিনের মধ্যেই সেরা আর হাতি ভাইয়ের কাজকর্ম ঠপ হয়ে যায়। এই যে সেরা ভাই, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। মাত্র 2 মাসের মধ্যে আমাদের রোজগার তো অর্ধেকের থেকেও কম হয়ে গেছে। এই শঙ্কর দাসের একটা ব্যবস্থা করতেই হবে, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না।
আমার কাছে একটা উপায় রয়েছে। সেরা শঙ্কর দাসকে ছোট্টবেলা থেকে জানতো। ও জানতো যে শঙ্কর দাস সাঁতার কাটতে জানে না। একদিন রাত্রিবেলা সেরা আর হাতি শঙ্কর দাসের কাছে পৌঁছায়। ওরা শঙ্কর দাসের মুখ একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। তারপর ওরা শঙ্কর দাসকে নৌকোয় বসিয়ে নদীর ঠিক মাঝখানে ফেলে দিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই শঙ্কর দাস নদীতে ডুবে যায়। কিছুক্ষণ পর শঙ্কর দাসের জ্ঞান ফেরে। তখন ও নিজেকে জলের ভেতরে পায়। ওখানেই জলপরী, যার শঙ্কর দাস একবার প্রাণ বাঁচিয়েছিল, সে শঙ্কর দাসের ঠিক সামনে দাঁড়িয়েছিল। আমি এখনো বেঁচে রয়েছি কি করে? কয়েকজন বদমাশ আমার মুখের ওপরে কাপড় বেঁধে আমাকে নদীতে ফেলে দিয়েছিল। আমি তোমাকে বাঁচিয়েছি। কিন্তু আমি জলের তলায় নিঃশ্বাস নিচ্ছি কি করে? কারণ আমি তোমাকে একটা জাদুই গুলি খাইয়েছিলাম। জলপরী শঙ্কর দাসকে একটা কলসি দেয়। যখনই তুমি এই কলসিতে হাত দেবে, এর মধ্যে থেকে একটা গুলি বেরিয়ে আসবে। সেই গুলিটা খাওয়ার পর যে কেউ জলের ভেতরে শ্বাস নিতে পারবে। কিন্তু মনে রেখো যে এই গুলির প্রভাব শুধু 12 ঘন্টা পর্যন্তই থাকে। আমি এই কলসিটা তোমাকে উপহার স্বরূপ দিচ্ছি, তুমি এটা নিয়ে যেতে পারো। শঙ্কর দাস কলসিটা নিয়ে নিজের বাড়িতে চলে আসে। সে কলসিটাকে সামলিয়ে রেখে দেয় আর নিজের ধাবায় কাজ করতে চলে যায়। সেরা আর হাতি তাকে দেখে খুব আশ্চর্য হয়। দাদা, এই শঙ্কর দাস বেঁচে ফিরে আবার কি করে চলে এলো? মনে হচ্ছে ও সাঁতার শিখে নিয়েছে, বুঝেছো? আরে দাদা, এখন আমরা কি করব? এই চিন্তা করিস না, এবার আমি শঙ্কর দাসকে ভালো করে টাইট দেব। সেরা গ্রামের প্রধানের কাছে যায় আর সে প্রধান মশাইকে বলে, প্রধান মশাই, আমার উপর একটা উপকার করুন তো। কি হয়েছে সেরা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে যে? প্রধান মশাই, গ্রামের প্রত্যেকটা মানুষকে বলে দিন তো যে কেউ যেন শঙ্কর দাসকে নিজের দোকান বা জমি ভাড়াতে না দেয়। শঙ্কর দাসের কারণে আমার ব্যবসা ভালো করে চলছে না। ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে। শঙ্কর দাস যেই দোকানে ধাবা চালাচ্ছিল, সেই দোকানের মালিক শঙ্কর দাস থেকে দোকান নিয়ে নেয়। এনার আবার হঠাৎ করে কি হলো? আমরা তো সময় মতো ভাড়াও দিচ্ছিলাম, তা সত্ত্বেও উনি দোকান কেন খালি করিয়ে দিলেন? কোনো ব্যাপার না, আমি অন্য কোনো জায়গা ভাড়ায় নিয়ে নেব। শঙ্কর দাস উদাস হয়ে নদীর কিনারায় চলে যায়। তক্ষুনি সেই জলপরী যে শঙ্কর দাসকে কলসি দিয়েছিল নদী থেকে বাইরে আসে। কি হয়েছে শঙ্কর দাস? আজ তোমাকে দেখে দুঃখী মনে হচ্ছে। গ্রামের কেউ আমাকে জমি ভাড়া হিসেবে দিতে রাজি হচ্ছে না, আর আমি আমার বাড়িতেও তো ধাবাটা খুলতে পারবো না, কারণ আমার বাড়িটা রাস্তার সামনে একেবারেই নেই। ওখানে খাবার খেতে কেউ আসবে না। শঙ্কর দাস সমস্ত কথা জলপরীকে বলে দেয়। তুমি নদীর নিচে পাতাল লোকে ধাবা খুলে দাও, সেই মাটিতে কারোর অধিকার নেই। কিন্তু জলে আগুন জ্বলবে কি করে, আর লোকেরা ওখানে নিঃশ্বাস নেবে কি করে? চিন্তা করো না, পাতাল লোকে আগুন জ্বলতে পারবে। আমরাও তো ওখানেই খাবার দাবার বানাই। আর জলে শ্বাস নেওয়ার কথা যত দূর, তাহলে মনে করো আমি তোমাকে একটা কলসি দিয়েছিলাম যাতে জাদুই গুলি ছিল। হ্যাঁ, ওই কলসির ব্যাপারে তো আমি ভুলেই গিয়েছিলাম। শঙ্কর দাস নদীর নিচে পাতাল লোকে ধাবা খুলে দেয় আর গ্রামে প্রত্যেক জায়গায় ব্যানার লাগিয়ে দেয়। গ্রামের লোকেরা পাতাল লোক ধাবা দেখার জন্য খুব উৎসুক হয়। ওরা সবাই নদীর কিনারায় পৌঁছে যায়। শঙ্কর দাস সবাইকে কলসি থেকে বার করে একটা একটা গুলি দিয়ে দেয় আর বলে, ভাই আর বোনেরা, এই গুলিটার প্রভাব কিন্তু 12 ঘন্টা পর্যন্তই থাকে, সেই জন্য 12 ঘন্টা পরে জল থেকে তোমরা সবাই উঠে আসবে কিন্তু। লোকেরা নদীর নিচে গিয়ে পাতাল লোক ধাবায় শঙ্কর দাসের ওখানে খাবার খায় আর পাতাল লোকে ভ্রমণও করে। শঙ্কর দাস নদীর কিনারায় একটা চাকরকে দাঁড় করিয়ে দেয় আর তাকে বলে, যে এখানে খাবার খেতে আসবে তাদেরকে কলসি থেকে বের করে একটা ওষুধ দিয়ে দিও। এইটুকু বলে শঙ্কর দাস ধাবায় কাজ করতে চলে যায়। অন্যদিকে সেরা রাগের চোটে প্রচণ্ড ক্রোধিত হয়। পাতাল লোকের ধাবা, এটাও শঙ্কর দাস খুব ভালো একটা চাল চেলেছে দেখছি। গ্রামের লোকেরা তো ওখানে যাচ্ছেই, সাথে সাথে পাশের গ্রামের লোকেরাও পাতাল লোকে খাবার খেতে আর ঘুরতে যাচ্ছে দেখছি।
আর আমাদের ধাবাতে শুধু মাছই ঘুরে বেড়াচ্ছে। দাদা, আমিও শঙ্কর দাসের ধাবাতে গিয়েছিলাম। পাতাল লোকের জগৎটা খুবই সুন্দর। অনেক রঙিন রঙিন মাছ দেখা যায় ওখানে। এই থাম তুই। যদি শঙ্কর দাসের ধাবা এই গ্রামে থাকে না, তাহলে আমাদের গ্রাম থেকে ধাবা উঠিয়ে অন্য কোথাও গিয়ে ধাবা বসাতে হবে। সেরা আবার গ্রামের প্রধানের কাছে পৌঁছে যায় আর বলে, প্রধান মশাই, আপনি শঙ্কর দাসের ধাবাটাকে নদীর ভেতর থেকে সরিয়ে দিন তো, আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আরে আমাকে ক্ষমা করে দাও সেরা, আমি শঙ্কর দাসকে কিন্তু আর বিরক্ত করতে পারবো না। হ্যাঁ, শঙ্কর দাসের ধাবার কারণেই তো দূর দূরান্ত থেকে লোকেরা আমাদের গ্রামে আসছে। এর ফলে আমাদের গ্রামের নাম হচ্ছে, আর পর্যটকরা আসার কারণে গ্রামের লোকের আর্থিক পরিস্থিতিও খুব ভালো হচ্ছে। তাই এবারে আর আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। সেরা নিজের বাড়িতে এসে হাতিকে বলে ওঠে, প্রধান মশাই আর আমাদের কোনো সাহায্য করতে পারবে না। তাহলে আমরা এখন কি করব দাদা? সেরা আর হাতি গ্রাম ছেড়ে অন্য গ্রামে নিজের ধাবা চালাতে শুরু করে। এখন শঙ্কর দাস আর গীতার পাতাল লোক ধাবা খুব ভালো চলে। এই কাহিনী হলো মেহনতপুর নামের একটা গ্রামের, যেখানে সখারাম নিজের পরিবারের সাথে থাকতো আর নিজের একটা ভোজনালয় চালানোর কাজ করত। সমস্ত মজদুর আর গ্রামবাসীরা সবাই সখারামের ভোজনালয়ে ভোজন করে নিজের কাজ করত। একদিন একটা লোক সখারামের ভোজনালয়ে ভোজন করার জন্য এলো। বলুন দাদা, কি খাবেন আপনি? আরে আপনার হোটেলে কি আছে বলুন বলুন। আলুর পরোটা, ফুলকপির পরোটা, মূলোর পরোটা, মেথি পরোটা, গরম গরম ক্ষীর, ছোলার তরকারি, পনিরের তরকারি, পনিরের ডাল, তারপরে ঝুরি ভাজা, তাছাড়া পান্তুয়া মিষ্টি এসব আছে। আর তার সাথে একটা লস্যিও আছে। এবার আপনি বলুন কি খাবেন আপনি? আপনার কথাগুলো শুনি আমার মুখে জল চলে এসেছে। যেটা সব থেকে ভালো খেতে সেটাই আমাকে বানিয়ে দিন তো। এই যে শুনছো, এনার জন্য একটা ছোলার তরকারি আর কচুরি নিয়ে চলে এসো তোমরা, আর একটা লস্যিও দিও সঙ্গে। খুব ভালো হবে, দারুণ খেতে লাগবে আমার। তাড়াতাড়ি নিয়ে এসো। যেই মাত্র কুন্দন নীলেশকে খাবার দিয়ে দিল, নীলেশ খুব ভালো করে সমস্ত খাবার খেতে শুরু করলো। খাবার শেষ করা মাত্রই নীলেশ বলল, খাবারটা সত্যিই খুব সুস্বাদু আর দারুণ ছিল। বাহ বাবা বাবা, দারুণ লাগলো। এই না হলে আসল খাবার, সত্যি। না হলে আমার স্ত্রী যে রান্না করে তাতে কোনো স্বাদই থাকে না। আরে গলির কুকুরদেরকেও আমি খাবার দিই সেগুলোকে, আর পরের দিন ওই সমস্ত কুকুরগুলো অসুস্থ হয়ে পড়ে। এই হোটেলে খাবার সাথে সাথে লেবুর জলও পাওয়া যায় দেখছি। আচ্ছা শোনো ভাই, আমার জন্য একটু মিষ্টি নিয়ে এসো তো। আরে দাঁড়াও দাঁড়াও, আরে ওই জলটা তোমার হাত ধোয়ার জন্য দিলাম তোমাকে, খাবার জন্য নয় গো। সে কি বলছো গো তুমি? আমি তো আজ অব্দি এটাই শুনেছি যে লেবুটাকে জলের মধ্যে মিশিয়ে খাওয়া হয়, নাকি ওতে হাত ধোয়া হয়। আরে তাহলে আপনি ভুলভাল জায়গায় চলে এসেছেন। আপনার কোনো সস্তা ভোজনালয়ে যাওয়া উচিত। বিলটা পে করুন আর এখান থেকে চলে যান তো মশাই। কুন্দন নীলেশের কাছে এসে একটা বিল দিয়ে দিল, যেটা দেখার পর নীলেশ খুব অবাক হয়। এসব আবার কি? আরে ছোলার তরকারি 300 টাকা আর কচুরি 70 টাকা। আরে না ভাই, আমি কোনো পার্সেল কিছু করাইনি তো, এত পয়সা তো দাম হওয়া উচিত নয়। এই যে শোনো ভাই, এটা কোনো পার্সেলের দাম নয়, তুমি যা খেয়েছো তারই দাম, বুঝেছো? আরে সারাদিন আমি এত টাকা রোজগারও করি না গো, আর এত বেশি দাম খাবারের। যদি আমি আগে জানতাম তাহলে আমি খেতেই আসতাম না গো। নীলেশ নিজের পকেট থেকে 100 টাকা বার করে টেবিলে রেখে দেয়। কুন্দন রাগের চোটে নিজের মালিক সখারামকে আওয়াজ লাগায়, এই যে মালিক, এই লোকটার কাছে তো পয়সাই নেই। ওর বিল হয়েছে পুরো 700 টাকা, কিন্তু মাত্র 100 টাকা দিয়ে আমাদেরকে ঠকানোর চেষ্টা করছে ও। নীলেশের কথা শুনে সখারাম রাগের চোটে ওখানে পৌঁছায়। তোমার পকেটে যখন কানাকড়ি কিছু ছিল না, তাহলে তোমার এখানে আসার কি দরকার ছিল বলো তো? তোমাদের মতো লোকেদেরকে না এই ভোজনালয়ে আসার কোনো অধিকার নেই। তাড়াতাড়ি পয়সা বের করো, না হলে পিটিয়ে তোকে আমি ঠ্যাং খোঁড়া করে দেবো। আরে এইসব আপনি কি বলছেন বলুন তো? আরে গ্রাহকদের সাথে আপনি তো অপমান করছেন, তাই না? আরে অপমান শুধু তার সাথেই করা হয় না যার কাছে সম্মান আছে, বুঝেছো? আর আজকালকার যুগে যার কাছে পয়সা নেই তার কাছে কোনো সম্মান নেই, কথাটা তুমি মনে রেখো। এইটুকু বলে সখারাম ভোজনালয়ের কর্মচারীদেরকে বলে, আরে তোমরা হাঁ করে দেখছো কি? পেটাও বেটাকে। সখারামের কথা শোনা মাত্রই ধাবার সমস্ত কর্মচারীরা নীলেশকে খুব মারতে শুরু করে। সখারাম রাগের চোটে নীলেশকে বলে, 2 দিন ধরে তোকে এই হোটেলের এঁটো থালা পরিষ্কার করতে হবে, বুঝেছিস?
তবেই তোর বিলের টাকা তুই মেটাতে পারবি। হ্যাঁ, নীলেশ দুদিন ধরে ক্রমাগত সেই ভোজনালয়ের বাসনপত্র ধুতে শুরু করলো। দুদিন পর নীলেশ নিজের বাড়িতে গিয়ে নিজের সাথে যা যা হয়েছে সবকিছু কাঁদতে কাঁদতে তার বউ বিমলাকে বলে দেয়। আরে কি দরকার ছিল ওই ভোজনালয়ে যাওয়ার, যখন তোমার কাছে এত টাকা ছিল না? এই লোকেরা তো তোমাকে এত বাজেভাবে মারলো, তারপর যখন তাদের মন ভরলো না তখন তোমাকে দিয়ে দুদিন পর্যন্ত ভোজনালয়ে তোমার দ্বারা জানোয়ারদের মতো কাজ করালো। আমাকে খুব অপমান করেছো ওরা, বুঝেছো? আজকে আমি একটা কথা বুঝতে পেরেই গেছি, যে গরিব আর অসহায় লোকেদের জন্য ভালো হোটেলে খাবার খাওয়ার কোনো রকম অধিকারই নেই, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। আরে তুমি কি করবে বলো, নিজেই তো মার খেয়ে চলে এলে। আমি আমার নিজস্ব একটা হোটেল খুলবো, হ্যাঁ, আর নিজেদের গ্রামে এমন একটা হোটেল আমি তৈরি করব যেখানে সমস্ত গরিব মানুষেরা খুব সস্তায় ভালো ভালো খাবার খেতে পারবে। আরে গরিব মানুষেরা তো কোনো অধিকার থাকা উচিত বিমলা। গরিব মানুষরা কি শুধু এরকম বাজে লোকের হাতে মার খাবে নাকি? হ্যাঁ, ওদেরও তো ভালো খাওয়ার অধিকার রয়েছে, ঠিক কি না? কিন্তু কিভাবে? নীলেশ নিজের বউয়ের কথার কোনো উত্তর দিল না। সে চুপচাপ সারা রাত গভীর ভাবনায় ডুবেছিল। পরের দিন সকালবেলা নীলেশ গ্রামের প্রত্যেক বাড়িতে গিয়ে চাঁদা জমা করল, কিন্তু সবাই তাকে অপমানিত করে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিল। গ্রামেরই একটা লোক নীলেশের উপহাস করে বলে ওঠে, আরে তুই কি পাগল হলি নাকি? হ্যাঁ, কাজকর্ম কর, সেটা ভালো হবে। তোর মাথায় এসব আজে বাজে হোটেলের খবর কোত্থেকে কি করে এলো বলো তো? আর গরিবদের প্রতি এত প্রেম কেন? আরে দেশের নেতা আছে তো গরিবদের কথা ভাবার জন্য, তাই না? আর এসব কি আজেবাজে কথা বলছো তুমি? হ্যাঁ, আরে আমি যা কিছু করছি আমাদের গ্রামের ভালোর জন্য করছি, ঠিক কি না? আরে আমাদের গ্রামের নাম হলো মেহনতপুর। আমাদের গ্রামের বাসিন্দারা সারা দিন রাত মেহনত করতে থাকে, আর তারা ভালো মতন খাবারও একবেলা খেতে পারে না। তুমি আমার পাশে থাকার বদলে আমাকে ছোট করছো তুমি। হ্যাঁ, তা করবো না, কারণ তুই জেগে জেগে বড় লোক হওয়ার স্বপ্ন দেখছিস যে। হ্যাঁ, আরে শোন, এটা শুধুমাত্র সিনেমাতেই হয় রে, কিন্তু বাস্তবে এরম হয় না রে, বুঝেছিস? আর তুই আমাকে একটা কথা বলতো নীলেশ, হ্যাঁ, একবার আমি ধরে নিচ্ছি যে তুই তোর উদ্দেশ্যে একেবারে সফল হয়ে গেলি, কিন্তু ওই 1 টাকা দিয়ে খাবার তুই কতদিন গরিব মানুষদেরকে খাওয়াবি আমাকে বল? আরে এটা একেবারেই অসম্ভব রে ভাই। এইটুকু বলে ও নীলেশের উপহাস করে সখারামের ভোজনালয়ে গিয়ে বলল, এই যে সখারাম বাবু, শুনেছেন আপনি? নীলেশ ওদের গ্রামে একটা হোটেল খুলতে চাইছে তো। আপনি যে প্লেটটা 700 টাকাতে বিক্রি করেন, ও নাকি সেই প্লেট 1 টাকা দিয়ে বিক্রি করবে ভাবছে। মনে হচ্ছে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝেছো? আরে ওর মতন বোকাকে কে বোঝায় বলো তো? হ্যাঁ, তক্ষুনি সখারামের চাকর কুন্দন সখারামের কাছে এসে আস্তে আস্তে বলল, সখারাম বাবু, ও যা বলছে সেটা কিন্তু আমাদের ঠাট্টা হিসেবে মেনে নেওয়া উচিত নয়। আরে কি বলতে চাও তুমি? হ্যাঁ, যদি নীলেশ নিজের উদ্দেশ্যে সফল হয়ে যায় না, তাহলে আপনি একবার ভেবে দেখুন যে আপনার হোটেলের কি অবস্থা হবে। হোটেলে কুকুর ঘুরে বেড়াবে। আরে এই কুপয়া, তুই এসব কি আজেবাজে কথা বলিস? যখনই কোনো কথা বলেছিস তুই সব সময় উল্টোপাল্টা কথা বলিস। তুই একদম চিন্তা করিস না। আরে এই গ্রামের প্রধান আমার খুব ভালো বন্ধু, নীলেশকে উচিত শিক্ষা সে ঠিক দিয়ে দেবে। সখারাম গ্রামের প্রধানের কাছে গেল। এই যে প্রধান মশাই, আমাদের বন্ধুত্ব দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে। তুমি ভুলে যেও না, যে খাবারের প্লেট আমি 700 টাকা দিয়ে বিক্রি করি সেটা আমি তোমাকে 600 টাকায় খেতে দিই, তাই না? মানে পুরো 100 টাকার ডিসকাউন্ট। আরে তুমি এমন কথা বলছো যেন তুমি আমার উপর বিশাল বড় উপকার করো। হ্যাঁ, আমি তো তোমাকে কখনো এসব বলিনি যে তুমি আমাকে 100 টাকা ডিসকাউন্ট দাও। আর এমনিতেও আমি তোমার হোটেলে মাসে মাত্র একবারই যাই, তাই না? ঠিক কিনা বলো? আর তাও আবার তোমার হোটেলে আজকালকার দিনে 4 থেকে বা 5 বারই আমি হোটেলে খাবার খেয়েছি। এই হিসেবে তোমার মাত্র 500 টাকা ঋণ হয়েছে আমার, ঠিক কিনা? মনে হচ্ছে প্রধান মশাই আপনি আমার কথায় রাগ করেছেন। তুমি খুব ভালো করেই জানো সখারাম যে আমি কিপটে লোকেদেরকে একেবারেই পছন্দ করি না। আসল কথাটা কি সেটা বলো, কেন এখানে এসেছো বলো? কয়েকদিন আগে নীলেশ আমার হোটেলে খাবার খেতে এসেছিল, বুঝলেন? এখন আপনি আমাকে বলুন তো যে 700 টাকার যে খাবারের প্লেটের দাম সেটা মাত্র 100 টাকাও দিচ্ছিল। সেই জন্য আমি ওকে দিয়ে আমার হোটেলের এঁটো বাসনপত্র পরিষ্কার করিয়েছে বলে ও খুব রেগে গেছে, বুঝলেন তো? হ্যাঁ, আমি তো এটাও শুনেছি যে তুমি ওকে পিটিয়েও ছিলে। হ্যাঁ, রাগের বশে একটা দুটো চট তো মেরে দিয়েছিলাম,
কিন্তু এতটাও মারিনি যে ও এত বেশি রাগ করে ফেলবে। আরে কি বলতে চাও সখারাম, পরিষ্কার করে বলো। ও এই গ্রামে একটা হোটেল খোলার ব্যবস্থা করছে, বুঝলেন? আর যে প্লেট আমি 700 টাকাতে বিক্রি করি, সেই প্লেট না কেউ 1 টাকাতে বিক্রি করবে গ্রাহকদের। যদি এমনটা হয় না, তাহলে কিন্তু আমার হোটেল একেবারে বন্ধই হয়ে যাবে। আমি তো পথে বসবো। সখারামের কথা শুনে প্রধান হাসতে শুরু করলো। সখারাম, মনে হচ্ছে নীলেশের মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হয় তার সাথে তোমারও বুদ্ধিটা গেছে, বুঝেছো? আর এটা সম্ভব কি করে? ভেবে দেখো প্রধান মশাই, সে যদি নিজের উদ্দেশ্যে সফল হয়ে যায়, তাহলে কিন্তু ওর নামও দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, আর এই গ্রামের মানুষরা প্রধানের থেকে বেশি সম্মান তাকে জানাবে। হ্যাঁ, আর এমন হলে বেশি আশ্চর্য হবেন না যে ওর ওরকম দয়ার মন দেখে গ্রামের বাসিন্দারা ওকেই না প্রধান করে দেয়। হ্যাঁ, ও নিশ্চয়ই বড় কিছু করবে বলে ভাবছে। আমাকে তাহলে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, তা তুমি কথাটা একেবারে ঠিকই বলেছ। তবে গ্রামে কেউ হোটেল খুললে আমি তো তাকে তো আর আটকাতে পারি না, তাই না? কিন্তু আমি একটা কাজ অবশ্যই করতে পারি। আসলে ও আজকাল আমারই কাছে তো কাজবাজ করছে শ্রমিক হিসেবে, তাই আমি ওকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করতে পারবো। তারপর তো ও শুধু নিজের পেট কি করে চালাবে সেই কথাই ভাববে, নাকি গ্রামবাসীদের কথা, গরিব মানুষদের কথা ভাববে। সখারাম ওখান থেকে চলে যায়। প্রধান সেই দিনই নীলেশকে কাজ থেকে তাড়িয়ে দেয়। তোকে আর কাল থেকে কাজে আসতে হবে না। তবে আমি কি দোষ করেছি প্রধান মশাই? তোর দোষ হলো এটাই যে তুই গ্রামে একটা হোটেল খুলতে চলেছিস। হ্যাঁ, এতে দোষ কি বলুন তো? আমি যদি গরিব মানুষের উপকার করি, তাতে আপনার তো প্রসন্ন হওয়া উচিত, তাই না? তুই গরিবদের কোনো উপকার করতে চাস না নীলেশ, আমি খুব ভালো করে জানতে পেরে গেছি। তুই শুধু নিজের নাম কামাতে চাস, বুঝেছিস? আর আমাকে আমার পদ থেকে সরিয়ে দিয়ে নিজে গ্রামের প্রধান হতে চাস। আরে আগে নিজে আর নিজের বউয়ের পেটটা ঠিক করে চালা, পরে গরিব মানুষের কথা ভাববি। যা, বেরো এখান থেকে। কিন্তু নীলেশ হার মানল না। নীলেশ শহরে গিয়ে চাঁদা জমা শুরু করলো। এর মধ্যেই তার দেখা হয় শেঠ যমুনা প্রসাদের সাথে। যমুনা প্রসাদ খুব দয়ালু ব্যক্তি ছিলেন। তুমি যা ঠিক করেছো সেটা আমার খুবই পছন্দ হয়েছে নীলেশ, যে তুমি এমন একটা হোটেল খুলতে চাইছো যেখানে গরিব মানুষেরা ভালো খাবার খেতে পারবে। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। শেঠ যমুনা প্রসাদের সাহায্য নিয়ে নীলেশ গ্রামে একটা খুব ভালো ভোজনালয় তৈরি করে দিল। তার ভোজনালয়ে গুজরাটি, মারাঠি, কন্নড় সমস্ত রকমের খাবার তৈরি হতো। ভোজনালয়ে তৈরি হতেই কিছু লোক ভোজনালয়ে খাবার খাওয়ার জন্য চলে আসে। ওরা সবাই দেশের আলাদা আলাদা শহরে থাকতো। একজন গুজরাটি নীলেশকে বলেন, তোমার রেস্টুরেন্ট থেকে তো দেখছি খুব ভালো ভালো গন্ধ বেরোচ্ছে গো। তোমার হোটেলের খাবারের গন্ধ শোকার পরে আমি আর নিজেকে থামাতে পারলাম না, তাই ভাবলাম একবার খেয়েই নিয়ে। নীলেশ সেই গুজরাতিকে একটা থালায় গুজরাতের সমস্ত প্রসিদ্ধ ভোজন দিল। ভোজন খেয়ে গুজরাতি খুব খুশি হলো আর নীলেশকে বলল, তা কত হলো গো? মাত্র 1 টাকায় পুরো প্লেট, বুঝেছেন? 1 টাকার কথা শুনে গুজরাতি খুব খুশি হলো। ভোজনালয়ে লোকেদের ভিড় জমা হতে শুরু করলো। দূর দূর থেকে শহরের লোকেরা নীলেশের ভোজনালয়ে খাবার খাওয়ার জন্য আসতে লাগলো। তারা গরিব হোক বা ধনী, নীলেশ সবার থেকে 1 থালার 1 টাকাই নিত। আর এই কথাটা সখারামের একদম পছন্দ হলো না। সখারাম ক্রোধিত হয়ে কুন্দনকে বলল, এই নীলেশ তো আমার একেবারে 12টা বাজিয়ে দিল রে। হ্যাঁ, আমার হোটেলে তো একটা কুকুরও আজকাল আসে না। আরে কিছু একটা কর না কুন্দন। আরে আপনি একদম চিন্তা করবেন না সখরাম বাবু, আমার কাছে একটা উপায় আছে। কিসের উপায়? আচ্ছা, ওর হোটেলটাকে যদি আমরা আগুনে পুড়িয়ে দিই, তাহলে অনেক হোটেলের লোক মরে যাবে আর ওর হোটেলটাও বন্ধ হয়ে যাবে, তাই না? সখারাম আর কুন্দন সেই সময় নীলেশের ভোজনালয়ে আগুন লাগানোর প্ল্যানিং করছিল। সেই সময় শেঠ যমুনা দাস ওখান থেকে যাচ্ছিলেন। যমুনা দাস সখারাম আর কুন্দনের সমস্ত কথা শুনে নিলেন আর উনি সঙ্গে সঙ্গে পুলিশকে বলে দিলেন। পুলিশ সেই দিন থেকে নীলেশের ভোজনালয়ে নজর রাখতেন। রাত্রিবেলায় সখারাম আর কুন্দন ভোজনালয়ে আগুন লাগানোর জন্য অনেকগুলো পেট্রোল নিয়ে চলে এলেন
আর তক্ষুনি পুলিশরা তাদেরকে ধরে ফেললো। সখারাম, তুমি যেমন করতে পারো আমি এটা আশা করিনি। তুমি তো গ্রামের একজন সম্মানীয় মানুষ ছিলে। আমাকে ছেড়ে দিন ইন্সপেক্টর বাবু, ওর হোটেলটাকে জ্বালিয়ে শেষ করে দেব আমি। ওর জন্য আমার হোটেলটা বন্ধ হয়ে গেল। না সখারাম, আমার জন্য নয়, বরং গ্রাহকদের সাথে তুমি যে দুর্ব্যবহার করেছো না, সেই জন্যই তো তোমার হোটেলটা বন্ধ হয়েছে, বুঝতে পেরেছো? তুমি আমাকে অপমান করেছো। আমি চাইলে পরে আমার অপমানের প্রতিশোধ তো আমি অন্যভাবেও নিতে পারতাম, তাই না? কিন্তু না, তুমি আমাকে যেভাবে অপমান করেছো সেটা তো আমি পুরোপুরি ভুলে গেছি। তবে তুমি দেখো, আজকে আমার এই হোটেলে দেশের সমস্ত নাগরিক চলে আসে, আর মাত্র 1 টাকায় পেট ভরে খাবার খেয়ে তারা এখান থেকে চলে যায়। তোমার কি মনে হয় আমার লাভ হচ্ছে না, তাই না? আমার পরিবারের সংসারের খরচ তো এখান থেকেই চলে, বুঝেছো? পুলিশ সখারাম আর কুন্দনকে গ্রেফতার করে নেয়। আর সখারামের ভোজনালয় বন্ধ হয়ে গেল। আজও নীলেশের ভোজনালয়ে 1 টাকারই থালি পাওয়া যায়।